আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অবশেষে ডেডলাইন ঘনিয়ে আসছে। মার্কিন মাটিতে আঘাতের পরিকল্পনা ইরানের। গাজা সিটিতে নতুন ধাপের আগে ইসরায়েলের রিজার্ভ ডাক। যুদ্ধ, কূটনীতি ও বাজারের ঝুঁকি। ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ গোটা অঞ্চলকে জ্বালিয়ে দেবে, হিজবুল্লাহ প্রধান। রাফাল যুদ্ধবিমান হাতে পেল ইন্দোনেশিয়া। ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে কপালে চিন্তার ভাঁজ যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট যে কতটা দ্রুত পরিবর্তন হচ্ছে তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এবং সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে যে অবশেষে ডেডলাইন ঘনিয়ে আসছে এবং মার্কিন মাটিতে আঘাতের একটি বড়সড় পরিকল্পনার অভিযোগ উঠছে ইরানের বিরুদ্ধে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টি কেবল একটি সাধারণ হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে যে ইরান তাদের দীর্ঘদিনের কৌশলগত অবস্থানের পরিবর্তন ঘটিয়ে এবার সরাসরি প্রতিপক্ষের মূল ভূখণ্ডে সাইবার অ্যাটাক বা স্লিপার সেলের মাধ্যমে বড় কোনো অঘটন ঘটাতে পারে, এবং এমন তথ্যের ভিত্তিতে পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি তাদের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। যদিও ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা বলছে যে এটি তাদের বিরুদ্ধে পশ্চিমাদের একটি মনস্তাত্ত্বিক চাপের কৌশল, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ইরান এখন আর প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং তারা তাদের সক্ষমতার প্রমাণ দিতে মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার মিসাইল সিস্টেমে ইরানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা আমেরিকার নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, এবং এর ফলে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা প্রোটোকল নতুন করে সাজানো হচ্ছে। এই পরিস্থিতির গভীরতা অনুধাবন করতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, যেখানে দেখা যায় যে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও তা সরাসরি ভূখণ্ডে আঘাতের পর্যায়ে যায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ এখন কূটনৈতিক আলোচনার পথগুলো সংকুচিত হয়ে আসছে এবং উভয় পক্ষই তাদের সামরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা জানেন যে এ ধরনের উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারের ওপর কেমন নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাধারণ মানুষ হিসেবে আমাদেরও এই পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই গাজা সিটিতে নতুন ধাপের অভিযানের আগে ইসরায়েলের রিজার্ভ ফোর্সের তলব বা ডাকার বিষয়টি যুদ্ধের মোড়, কূটনৈতিক সমীকরণ এবং বিশ্ববাজারের ঝুঁকির বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আপনারা হয়তো জানেন যে কোনো দেশ যখন তাদের রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীকে তলব করে, তখন বুঝতে হবে পরিস্থিতি সাধারণ যুদ্ধের চেয়ে অনেক বেশি গভীর এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে। কারণ রিজার্ভিস্টরা হলেন সাধারণ নাগরিক যারা শিক্ষকতা, ব্যাংকিং বা আইটি সেক্টরের মতো পেশায় যুক্ত থাকেন, এবং যুদ্ধের প্রয়োজনে তাদের ফ্রন্ট লাইনে ডাকা হয়। গাজা সিটিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে তারা হয়তো এবার এমন কোনো বড় অপারেশনে যাচ্ছে যা আগে দেখা যায়নি, এবং এর ফলে মানবিক সংকট ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ার সম্ভাবনাও প্রবল। এই রিজার্ভ ডাকার ফলে ইসরায়েলের নিজস্ব অর্থনীতিতেও বিশাল ধাক্কা লাগছে, কারণ হাজার হাজার কর্মক্ষম মানুষ তাদের নিয়মিত কাজ ছেড়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, যার ফলে দেশটির টেক সেক্টর ও কৃষিখাতে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, কারণ এই অঞ্চলের অস্থিরতা সরাসরি অপরিশোধিত তেলের সরবরাহ এবং স্বর্ণের দামের উপর প্রভাব ফেলে। যখনই গাজায় সংঘাতের নতুন কোনো ধাপ শুরু হয়, তখনই লোহিত সাগর ও সুয়েজ খালের বাণিজ্যিক রুটগুলোতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, যা গ্লোবাল সাপ্লাই চেনকে বাধাগ্রস্ত করে, এবং এর ফলে ইউরোপ ও এশিয়ায় পণ্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কূটনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে, এবং জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে নতুন করে সংঘাত বাড়লে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হবে তা অপূরণীয়।
ইসরায়েলের এই সিদ্ধান্তের পেছনে তাদের জাতীয় নিরাপত্তার যুক্তি থাকলেও এর ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক আরও জটিল আকার ধারণ করছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল তাও ম্লান হয়ে যাচ্ছে। এই উত্তেজনার মধ্যেই হিজবুল্লাহ প্রধানের একটি কড়া হুঁশিয়ারি সামনে এসেছে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ বা সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে জ্বালিয়ে দেবে, এবং এই বক্তব্যটি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও ভীতি জাগানিয়া একটি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সামরিক ও রাজনৈতিক বার্তা, যা কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত একটি বিশাল সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহ প্রধান যখন বলেন যে গোটা অঞ্চল জ্বলে উঠবে, তখন তিনি মূলত বোঝাতে চাইছেন যে ইরান একা নয় এবং তাদের ওপর কোনো আঘাত আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের মিত্র বা প্রক্সি গ্রুপগুলো একযোগে সক্রিয় হয়ে উঠবে। এর ফলে এমন একটি মাল্টি ফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধের সূচনা হতে পারে, যা নিয়ন্ত্রণ করা পরাশক্তিগুলোর পক্ষেও অসম্ভব হয়ে পড়বে। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহ রাখেন তারা জানেন যে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এবং তাদের মিসাইল ভান্ডার কতটা শক্তিশালী, তাই তাদের এই হুমকিকে পশ্চিমা বিশ্ব বা ইসরায়েল কেউই হালকাভাবে নিচ্ছে না। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছেন, কারণ এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং শরণার্থী সমস্যাকে চরম পর্যায়ে নিয়ে যাবে। এবার দৃষ্টি ফেরানো যাক দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, যেখানে সামরিক শক্তিতে এক বড়সড় উল্লম্ঘন ঘটিয়ে অবশেষে রাফাল যুদ্ধবিমান হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। এবং এই ঘটনাটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের তৈরি এই ডাসল্ট রাফাল যুদ্ধবিমানগুলো বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল ফাইটার জেট হিসেবে পরিচিত, যা আকাশ থেকে আকাশে যুদ্ধ, ভূমিতে আঘাত হানা এবং পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে। ইন্দোনেশিয়ার মতো একটি দ্বীপ রাষ্ট্রের জন্য, যার বিশাল সমুদ্রসীমা এবং আকাশসীমা রক্ষা করা অত্যন্ত চ্যালেঞ্জিং, এই যুদ্ধবিমানগুলোর অন্তর্ভুক্তি তাদের বিমান বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতদিন ইন্দোনেশিয়া তাদের প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিভিন্ন দেশের ওপর নির্ভর করলেও ফ্রান্সের সাথে এই বিশাল অঙ্কের চুক্তি প্রমাণ করে যে জাকার্তা তাদের সামরিক আধুনিকায়নে কতটা সিরিয়াস এবং তারা কারও ওপর এককভাবে নির্ভরশীল থাকতে চায় না। এই রাফাল জেটগুলো হাতে পাওয়ার ফলে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারে একটি পরিবর্তন আসবে এবং দক্ষিণ চীন সাগর নিয়ে যে আঞ্চলিক উত্তেজনা চলছে সেখানেও ইন্দোনেশিয়ার অবস্থান এখন আরও শক্ত হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই চুক্তির আওতায় শুধু বিমান কেনেই হয়নি, বরং প্রযুক্তি হস্তান্তর এবং পাইলটদের প্রশিক্ষণের বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে, যা ইন্দোনেশিয়ার নিজস্ব এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সুযোগ। আপনারা যারা মিলিটারি টেকনোলজি পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ খবর, কারণ রাফাল জেটের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। এই যুদ্ধবিমানগুলো হাতে পাওয়ার পর ইন্দোনেশিয়ার এয়ার চিফ মার্শাল সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি ঐতিহাসিক দিন। সর্বশেষ যে খবরটি নিয়ে আলোচনা করব তা হল ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ার বিষয়টি, যা বর্তমান বিশ্বের নিরাপত্তা স্থাপত্যের জন্য এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম হল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম, এবং ইরানের হাতে এই প্রযুক্তির উন্নয়ন বা অস্তিত্ব আমেরিকার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছিল যে ইরান গোপনে তাদের মিসাইল রেঞ্জ বা পাল্লা বৃদ্ধি করছে, কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্যগুলো সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিচ্ছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের চিন্তার মূল কারণ হল, যদি ইরানের হাতে এমন কোনো মিসাইল থাকে যা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে, তবে তাদের প্রচলিত মিসাইল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা বর্ম নতুন করে সাজাতে হবে। এছাড়া এই ধরনের প্রযুক্তি সাধারণত পারমাণবিক বা নিউক্লিয়ার ওয়ারহেড বহনের জন্য ব্যবহৃত হয়, যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার জন্য। কিন্তু পশ্চিমা বিশ্ব এই দাবিকে সন্দেহের চোখেই দেখে। এই পরিস্থিতি গ্লোবাল নর্থ বা উন্নত বিশ্ব এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। আমেরিকা এখন তাদের মিত্র দেশগুলোর সাথে মিলে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপের কথা ভাবছে, যাতে করে তারা এই মিসাইল কর্মসূচির প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে না পারে। কিন্তু ইতিহাস সাক্ষী যে প্রযুক্তির অগ্রযাত্রাকে কেবল নিষেধাজ্ঞা দিয়ে আটকে রাখা যায় না, এবং ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা দেশীয় প্রযুক্তিতেই অনেক দূর এগিয়ে গেছে।